যেহেতু আমি ডোমেস্টিক নিয়ে অনেক বেশি কাজ করি বা ডোমেস্টিকের মধ্যে সবসময় থাকার চেষ্টা করি, অনেকের অনেক টাইপ গল্প আসলে আমার শোনা হয়, জানা হয়, বুঝি এবং অনেক সময় রিপ্লাইও থাকে না, উত্তর দেওয়ারও কিছু থাকে না জাস্ট বিকজ অফ তারা যে হতাশাটা নিয়ে কথাটা বলে, সেই হতাশার জবাবে বাস্তবতাটা বড়ই নিষ্ঠুর, বড়ই কঠিন। আন্ডার 19 শেষ করা অনেক ছেলের সাথে আমার দেখা হয়, যারা এখন এই আফসোসটা করে যে তারা হয়তো পর্যাপ্ত সুযোগটা পায়নি। অনেকেই বলে আজকে আমাদের মামা, চাচা, খালু থাকলে হয়তো আমি অন্য জায়গায় থাকতাম। অনেকেই বলে যে ওই ছেলেটা তো এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে, যাদের নাম আর কি আমরা মুখে মুখে রাখি এখন। ওই এক্স ওয়াই জেড তো হচ্ছে আমার চাইতেও কত খারাপ প্লেয়ার ছিল। আমি যখন বোলিং করতাম বা আমি যখন ব্যাটিং করতাম, সে এক্স ওয়াই জেড দাঁড়ায় দাঁড়ায় দেখতো, আমার কাছে এসে পরামর্শ নিত। এখন ওরাই অনেক বড় স্টার আর আমরা স্ট্রাগল করছি, আমরা এখন কোথাও নাই, আমাদের কথাও কেউ ভাবে না। বিসিবিতে এত এত ক্যাম্প করেছি 15, 17, 19-এ, সেই ক্রিকেট বোর্ডও আমাদের ভুলে গিয়েছে। এরকম অনেক কথা আসলে অনেক প্লেয়ারের কাছে শুনতাম, এখনো শুনি, আমি জানি ভবিষ্যতেও শুনবো। তো সবসময় ভাবতাম এই প্লেয়ারদের নিয়ে আসলে কিছু কি করা যায় না? অন্ততপক্ষে এই প্লেয়ারদের একটা সুযোগ করে দেয়া। অন্ততপক্ষে সবাইকে সুযোগ করে দেওয়ার সুযোগ না হলেও যেই প্লেয়াররা 15, 17, 19-এ ছিল, ক্যাম্পে ছিল, যেই প্লেয়াররা 19-এর একদম লাস্ট ক্যাম্পটাতেও হয়তো ছিল। বিশ্বকাপে তো 15 জন খেলতে যায়, বাট লাস্ট ক্যাম্পে তো 22 জন থাকে, 25 জন থাকে। ওই ক্যাম্পেও যেই প্লেয়াররা ছিল ওরা তো ওই সময়ের বাংলাদেশের বেস্ট প্লেয়ার। তো ওই 15 জনের বাইরে যে 10টা ছেলে, এই 10টা ছেলেকেও কি আলাদা করে কোনো একটা ক্যাম্পে ডাকা যায় না বা আলাদা করে একটু সুযোগ করে দেওয়া যায় না? কারণ এই ছেলেগুলো তো 15, 17, 19 হয়েই বাংলাদেশ ক্রিকেটে এসেছে, এখনো খেলে যাচ্ছে। মানে একটা সুযোগ যদি তাদের দেয়া যেত বা একটা কিছু ব্যবস্থা যদি তাদের জন্য করা যেত, হয়তো ওই যে আফসোস নিয়ে যে খুব কথাগুলো বলে বা হতাশা নিয়ে যে কথাগুলো বলে, এই কথাগুলো হয়তো তারা বলার সুযোগটা পেত না যদি নিজেরাই ফেল করতো এসে। আর যদি পারফর্ম করতো তাহলে তো খুবই ভালো, অ্যাটলিস্ট আমরাও জানতে পারতাম, বুঝতে পারতাম ওই ছেলেটা অ্যাকচুয়ালি অন্য অনেকের চাইতে কতটা ভালো। তো আমি অনেক কিছু নিয়ে আসলে চিন্তা করতাম। সো একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা খুব দারুণ উদ্যোগ নিয়েছে। রাইজিং স্টার আন্ডার 23 নামে একটা টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। টোটাল 31টা ম্যাচ হবে বোধহয়, 4টা দল। বিসিএল যেমন হয় মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল টাইপ যেরকম নামগুলো হয়, এরকম 4টা দল হবে। এবং 4টা দলে অলমোস্ট 60 জন খেলোয়াড় তো থাকবেই, কারণ স্কোয়াড 15 জন করে হয়। সো আমার জন্য খুবই খুশির সংবাদ এটা ছিল, কারণ অ্যাট লিস্ট আন্ডার 19-এর পর কোনো একটা টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে এইচ লেভেলের, এবং এটা অনেক প্লেয়ারকে আশা দেখাবে। আন্ডার 19-এর পরও যেই প্লেয়াররা হারায় যায়, ওই প্লেয়াররা হয়তো হারানোর আগে আরও একটা সুযোগ পাবে ফিরে আসার। তো আমার জন্য অবশ্যই খুব খুশির, তার একই সাথে আবার আমার জন্য একটা দুশ্চিন্তারও, কারণ সঠিক সঠিক ছেলেরা জায়গা পাবে তো? মানে 4টা টিম না হয় যদি 5টা টিম হতো, তাহলে হয়তো আরও বেশি প্লেয়ারকে সুযোগ দেওয়া যেত। এটা কেন বলছি এটাও আপনারা বুঝতে পারবেন। এখন ধরুন 4টা দল, 4টা দলে স্কোয়াডে 15 জন করে প্লেয়ার থাকলেও 60 জন প্লেয়ার হয়। খুব স্বাভাবিকভাবে এই আন্ডার 23-র মধ্যে 2022 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ টিম থেকে 2026 আন্ডার 19 যে ওয়ার্ল্ড কাপ টিমটা খেলবে, এই 3টা ব্যাচ পড়ে, 2022, 2024, 2026। সো এই 3 ব্যাচে এমনিতেই 15 জন করে 45 জন প্লেয়ার আছে যারা বিশ্বকাপ স্কোয়াডে। এই 45 জনের বাইরে কিন্তু অনেক প্লেয়ার থাকে, আপনি জায়গা দিতে পারবেন শুধুমাত্র 60 জনকে। তো স্বাভাবিকভাবেই মানে 4টা দলে সবাইকে সুযোগ দেওয়াটা খুবই ডিফিকাল্ট, এবং দল হয়তো 5টা হলে বা 6টা হলে আরও অনেক ভালো হতো, হয়তো অনেককে সুযোগ দেওয়া যেত। অ্যাটলিস্ট তারা একবার শেষ একটা পরীক্ষায় নামতে পারতো নিজেদের প্রমাণ করার, বাট এটা বোধহয় হবে না। 4টা দলেরই খেলা, যেহেতু 60 জন খেলোয়াড়কেই আপনার পিক করতে হবে, এবং এই 60 জন প্লেয়ারে আমি পার্সোনালি মানে ভাবছিলাম যে কোনো নাম যাতে বাদ না যায়। একটা ছেলে হয়তো ডোমেস্টিকে খুবই ভালো খেলছে বা ভালো পারফর্ম করেছে, সিলেক্টররা হয়তো তার গল্পটা জানে না বা সিলেক্টররা তার খেলাটা খেয়াল করেনি, এরকম একটা ছেলে যাতে বাদ পড়ে না যায়। সো আমি আসলে ভাবছিলাম কোন ছেলেদের থাকা উচিত, কারা কারা থাকতে পারে। আমি নিজের মতো করে অনেক নাম খুঁজছিলাম এবং আমি একটা জায়গাতে পৌঁছতে পেরেছি, এবং আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো বলা দরকার। এই আমি যে নামগুলো ফাইন্ড আউট করতে পেরেছি, এই নামগুলো সামনে আনা দরকার। হয়তো কখনো না কখনো কারোর না কারোর হেল্প হতে পারে, যদি কখনো সিলেক্টররা মনে করেন যে অ্যাটলিস্ট নামগুলোর দিকে একটু ঝোঁক বোলাই। তো 2022টি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, 2024 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ এবং 26-এ যে দলটা খেলবে, 26-এরটাকে আপাতত একটু হিসেবের বাইরে রাখলাম। 2022 আর 2024 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলা, দুই দলে হচ্ছে 30 জন প্লেয়ার ছিল। এখন এই 30 জন প্লেয়ারের মধ্যে অ্যাভেলেবল কতজন আন্ডার 23-র জন্য, এটা অবশ্যই আপনাকে ভাবতে হবে। যেমন আরিফুল ইসলাম 2022-এও ছিলেন, 2024-এও ছিলেন। নাবিল ভাই, প্রান্তিক নরজ নাবিল, এখন কিন্তু খেলা ছেড়ে দিয়েছেন।
ইনজুরিতেও বেশ কয়েকজন আছেন। আশিকুজ্জামান পেস বোলার, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান অর্ণব, রহমতুল্লাহ বর্ষণ, ৩ জন প্লেয়ারই কিন্তু এই মুহূর্তে ইনজুরিতে আছেন। তো খুব স্বাভাবিকভাবে এই ৩ জনকে আপনি পাবেন কি পাবেন না এটা নিয়েও একটা চিন্তার জায়গা আছে। দোয়া করি তারা যাতে ফিরতে পারে, বাট হয়তো 50-50 বা অনেকের ক্ষেত্রে হয়তো ফেরার চান্সও নেই। সো আরিফুল যেহেতু ২ ব্যাচে ছিল, সো ওখান থেকে একটা জায়গা কমছে। প্রান্তিক নরোজ নাবিল থাকছেন না, ৩ জন প্লেয়ার ইনজুরিতে আছেন। এর মধ্যে ইকবাল হোসেন ইমন, শেখ পারভেজ জীবন আর রাফিউজ্জামান রাফি, এই ৩ জনও হয়তো ২০২৬-এর 19 ওয়ার্ল্ড কাপটাতে থাকতে পারেন, খেলতে পারেন, যারা ২০২৪-এরটাতেও ছিলেন। তো খুব স্বাভাবিকভাবে আপনি যদি হিসেব করেন ২০২২, ২০২৪ এবং ২০২৬ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টিম থেকে আপনি প্লেয়ার নিতে পারবেন ৩৬ জন এই ৪৫ জনের মধ্য থেকে। তো ৩৬ জন প্লেয়ারকে যদি আপনি বিশ্বকাপ স্কোয়াড থেকে পান, বিশ্বকাপ স্কোয়াডের প্রত্যেককে যে এখন রাখা হবে এমনটাও হয়তো না, তবে আমি চাইবো বা আমি আশা করি হয়তো সবাইকে জায়গাটা দেওয়া উচিত। কেউ হয়তো ফার্স্ট ডিভিশনে আছে, কেউ হয়তো এখন খেলাধুলার থেকে মানে মূল বড় জায়গার খেলা থেকে একটু দূরে আছে, বা কেউ হয়তো এইচপিতে নাই, প্রিমিয়ার লিগে নাই, বাট তারপরও যেহেতু বিগত সময়ে বিশ্বকাপ স্কোয়াডে ছিল, সো এই প্লেয়ারদের অবশ্যই রাখা যেতে পারে, রাখা উচিত। তো স্বাভাবিকভাবে ৩টা বিশ্বকাপ দল থেকে আমি ৩৬ জন প্লেয়ারকে পাচ্ছি। বাকি থাকে আরও ২৪ জন প্লেয়ার। এই ২৪ জন প্লেয়ারকে পিক করতে হলে আপনাকে যেতে হবে এইচপি দলে, আপনাকে যেতে হবে প্রিমিয়ার লিগে, অ্যান্ড খুব স্বাভাবিকভাবে আপনাকে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টিমগুলো স্ট্যান্ড বাইয়ের দিকে তাকাতে হবে, আপনাকে ফার্স্ট ডিভিশনেও তাকানো উচিত। একই সাথে এনসিএল টি-20, এনসিএল ফোর্ডে তো আছেই, যেহেতু এগুলোই মানে ফার্স্ট প্রায়োরিটি আসার কথা। তো আমি যদি এখন এইচপিতে যাই, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের বাইরে এইচপি টিমে কারা ছিল যেই প্লেয়াররা আন্ডার-23-র মধ্যে পড়ে, আমি আসলে 3টা নাম পাই। এই 3 জন বিশ্বকাপ খেলেননি, কিন্তু এই 3 জন আন্ডার-23-র মধ্যে এইচপির স্কোয়াডে আছেন, যে এইচপি স্কোয়াডটা লাস্ট প্র্যাকটিস করলো। একটা হলো লেফটি স্পিনার আশরাফুল হাসান রোহান আন্ডার-23-র মধ্যে পড়েন। চট্টগ্রামেরই আরেকজন প্লেয়ার আছেন পেস বোলার আহমেদ শরীফ, তার বয়সও 23 বছরের কম, এবং চায়নাম্যান নুহাইল সান্দিত, তিনি এইচপি ক্যাম্পে ছিলেন, তারও বয়স কিন্তু এখনও 23 হয়নি। সো এই 3 জনকে আমি এইচপি থেকে পাচ্ছি। ওদিকে 36 জন, এইচপি থেকে আমি পাচ্ছি 3 জনকে। 36 আর 3-এ 39 জন। এখনও আমি 21 জন নিতে পারবো প্রিমিয়ার লিগ থেকে, বা এনসিএল টি-20 বা এনসিএল ফোর্ডে থেকে, কিংবা ফার্স্ট ডিভিশন থেকে, অথবা বিশ্বকাপে যেই প্লেয়াররা স্ট্যান্ড বাই ছিল তাদের বর্তমান অবস্থা যাচাই করে। সো এই 21 জন প্লেয়ার খুঁজে বের করাটা আসলে একটু কঠিন ছিল। 21 জন প্লেয়ার খুঁজে বের করাটাই আসলে মেইন জায়গা, চ্যালেঞ্জের জায়গা। অ্যান্ড আমি অবশ্যই প্রিমিয়ার লিগ, এনসিএল টি-20 আর এনসিএল ফোর্ডের অলমোস্ট সবার নামই বের করেছিলাম, যারা 23 বছরের কম বয়সী, 30 জনের মতো খেলোয়াড় ছিল। সবাইকে তো আসলে খেলানো যায় না। অনেক সময় দেখা যায় যে আপনার 4টা দলে হয়তো উইকেট কিপার 8 জন থাকবে, তো খুব স্বাভাবিকভাবে আপনি 2 জন উইকেট কিপার বা 3 জন উইকেট কিপারকে এখানে মিস করবেন। আপনি যদি মিস্ট্রি স্পিনার দেখেন, লেগ স্পিনার দেখেন, বা লেফটি স্পিনার, রাইটি স্পিনার, একই সাথে আপনি যদি ওপেনিং ব্যাটসম্যান থেকে শুরু করে মিডল অর্ডার সব জায়গায় পিক করা শুরু করেন, তো কেউ না কেউ হয়তো কোনো না কোনো পজিশনের একটু বাদ যাবে। সো 30 জনের মতো প্লেয়ার প্রিমিয়ার লিগ, এনসিএল টি-20 আর এনসিএল ফোর্ডে মিলে ছিলেন। এই 30 জনের মধ্যে থেকে 21 জনকে বেছে নিতে হতো, অ্যান্ড আমি যে 21 জনকে বেছে নিয়েছি, এটা আমি আমার জায়গা থেকে বেছে নিয়েছি। আমার সাথে মিলতে হবে এরকম কোনো কথা নাই, তবে আমার মনে হয় এই 21 জন ছেলে বাকিদের থেকে অনেক এগিয়ে থাকবে আন্ডার-23-তে খেলার জন্য। আমি যদি নামগুলো বলি, শুরুতে বলতে চাই রংপুরের ইকবাল হোসেনের কথা। আপনারা সবাই জানেন যে ইকবাল ঠিক কোন লেভেলে পারফরমেন্সটা করেছেন এনসিএল টি-20-তে এবং এনসিএল ফোর্ডেতে। মুবিন আহমেদ দিশেনার কথা তো বলতেই হয়, হোয়াট আ প্লেয়ার। নাহিদ রানা বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার, তো খুব স্বাভাবিকভাবে রানা যদি অ্যাভেলেবল থাকেন তাহলে তো নাহিদ রানা অবশ্যই খেলবেন, কারণ তার বয়স এখনও 23 বছর হয়নি। অনেক সরকার সেতু রংপুর দলেরই প্লেয়ার, ওপেনার ব্যাটসম্যান, তিনি ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সাথেও 2-1টা ট্যুর করেছিলেন, এবং অনেক সরকার সেতুর স্টিল 23 বছর বয়স হয়নি। খালিদ হাসান এইচপি ক্যাম্পও করেছিলেন, বাট বর্তমান সময়ে তিনি এইচপি ক্যাম্পে নেই, তিনি লাস্ট ইয়ার প্রিমিয়ার লিগও খেলেছেন, এবার এনসিএল ফোর্ডেতেও তিনি খেলেছেন, এবং খালিদ হাসান খুব ভালো একজন প্লেয়ার, খুব ভালো একজন ব্যাটসম্যান। সো খুব স্বাভাবিকভাবে খালিদের নামটা আন্ডার-23-তে অবধারিতভাবে আসবে, থাকবেও। সাকিব শাহরিয়ার, এই ছেলেটা একটা আক্ষেপের নাম। বিকেএসপির সাকিব শাহরিয়ারের কথা খুব শুনতাম তাদের 19-এর সময়, যে একটা ব্যাটসম্যান আছে দারুণ ব্যাটিং করে,
একদম কপি বুক ব্যাটিং করে দেখতে, মানে তার ব্যাটিং দেখার জন্য দেখাটাই আসলে খুব আনন্দের একটা ব্যাপার। সো পরবর্তীতে সাকিব শাহরিয়ারকে আসলে খুব বড় জায়গায় দেখিও নি, এমনও আমি জানি যে হয়তো যেদিন ওয়ার্ল্ড কাপ টিমটা ঘোষণা করা হয়েছে সেদিনও তিনি হয়তো 250 করেছিলেন, হয়তো তিনি পর্যাপ্ত সুযোগটা পাননি। তো সাকিব শাহরিয়ারকে আসলে দরকার স্বাভাবিকভাবেই, মানে তিনি হয়তো এসেও যাবেন যেহেতু এনসিএল টি20 অথবা এনসিএল 4 এগুলোর মধ্যে তিনি ছিলেন, প্রিমিয়ার লিগ তো খেলছেনই। আশরাফুল হাসান রিহাত সিলেটের হয়ে এবার তার ডেবু হয়েছিল এবং তার ব্যাটিং আমার দেখার পর মনে হয়েছিল বেশ প্রমিজিং একজন প্লেয়ার। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আশরাফুল হাসান রিহাত একটা অপশন হতে পারে। জিল্লুর রহমান বিজয়, চট্টগ্রামের এই প্লেয়ারটা একটা সেঞ্চুরিও করেছে এবং ইরফান শুক্কুর পার্সোনালি তার ফেসবুক অ্যাকাউন্টে একটা স্টোরি দিয়েছিল বিজয়কে নিয়ে যে নেক্সট বিগ থিং হয়তো এরকম কিছু একটা। তো জিল্লুর রহমান বিজয়ের বয়স এখনও 23 হয়নি এবং এনসিএল 4 ডেতে যেহেতু পারফর্ম করেছেন তাকে আসলে রাখা যেতে পারে। সো আমি যাদের কথা বলবো এরা কম বেশি সবাই পারফর্মার। আমি যদি এখন আরও বেশ কিছু নাম বলতে যাই, নাইম আহমেদ চাঁপাইনবাবগঞ্জের রাজশাহী বিভাগের হয়ে এবার তিনি খেলেছেন, বেশ ভালো ব্যাটসম্যান এবং 19 ডেজেও তিনি খুব ভালো ব্যাটসম্যান ছিলেন। আমি যদি বলি শাহরিয়ার সাকিবের কথা বলা যেতে পারে, শাহরিয়ার সাকিব খুবই ভালো ব্যাটসম্যান। ইয়াসিন মুনতাসির নামে একজন বলার খেলছেন খুলনা বিভাগের হয়ে, তিনি দেশের বাইরে থেকে এসে খেলছিলেন প্রিমিয়ার লিগে, অনেক নাম হয়েছিল তার। আব্দুর রাহিম যদি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতে না যান তাহলে আব্দুর রাহিমও কিন্তু একটা অপশন হতে পারেন, এনসিএল ফুটবলতে দারুণ বোলিং করেছেন তিনি। মহিউদ্দিন তারেক, আমি কয়েকটা পেস বোলারের নাম বলবো এবার, যে পেস বোলাররা 2022 ব্যাচ থেকে এসেছিল। তার আগে আমি বলি রিসেন্ট টাইমে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো পেস বোলাররা আমরা পেয়েছি 2022 ব্যাচ থেকে। আপনি 2022 ব্যাচের প্লেয়ারদের দিকে যদি তাকান, তাদের ফিটনেস, তাদের হাইট সব কিছু দেখে আপনার কাছে মনে হবে যে আসলে বেস্ট পেসাররা ওই ব্যাচ থেকে এসেছে। রাইট নাও নাহিদ রানা খেলছেন, রিপন মণ্ডল খুব ভালো করছেন, আপনারা জানেন রিপন মণ্ডল এখন কতটা দারুণ ছন্দে আছেন। মুশফিক হাসান ইনজুরির জন্য হয়তো লম্বা সময় খেলার বাইরে ছিলেন, কিন্তু মুশফিক হাসান কিন্তু ন্যাশনাল টিমেও ডাক পেয়েছিলেন। সো মুশফিক হাসান, রিপন মণ্ডল, নাহিদ রানা, আশিকুজ্জামান ইনজুরিতে আছেন, বেশ হাইট ভালো, খুবই দারুণ বলার। তো দেখেন এই ব্যাচের প্রত্যেকটা বলার না ফিটনেসের দিকে অনেক মনোযোগী ছিল এবং এই ব্যাচের প্রত্যেকটা পেস বলারই একজন আরেকজনের কেউ কারোর থেকে কম না। সো স্বাভাবিকভাবেই আপনি তো বিশ্বকাপ সবাইকে খেলাতে পারবেন না, দুই একজন থেকে যায় যারা হয়তো বিশ্বকাপ স্কোরে জায়গা পায় না, এবং আমি তাদেরকে আন্ডার 23-তে এবার দেখতে চাই। আমি মহিউদ্দিন তারেককে দেখতে চাই। মহিউদ্দিন তারেক যখন যেখানে খেলছেন খুব ভালো খেলার চেষ্টা করছেন। আরিফ আহমেদ অনেককে আমি দেখতে চাই। আরিফ আহমেদ অনেককে এই জন্য দেখতে চাই কারণ এই প্লেয়ারটার মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে ডিফারেন্স ক্রিয়েট করার। তিনি লাস্ট ইয়ার আবাহনী দলের সাথে ছিলেন এবং চ্যাম্পিয়নও হয়েছিলেন। ম্যাচ খেলা হয়নি, কিন্তু আমি জানি আরিফ আহমেদ অনেক সামর্থ্যবান একজন পেস বোলার এবং মহিউদ্দিন তারেক এবং আরিফ আহমেদ অনেককে আমি আসলে দেখতে চাই এবারে আন্ডার 23-তে। কেন দেখতে চাই এটা একদম শেষের দিকেও বলবো। এর বাইরে যদি আমি আপনাদের আরও নাম বলি, আশরাফুল ইসলাম সিয়াম, অফ স্পিনার, নেটে অনেক ভালো বোলিং করতে দেখেছি তাকে। এবার 4 ডেতে তিনি একটা ম্যাচে 5 উইকেট পেয়েছেন। সো খুবই দারুণ একজন স্পিনার আশরাফুল ইসলাম সিয়ামকে অবশ্যই দেখতে চাই। আমি মইনুল ইসলাম তন্ময়ের কথা বলবো, আমি গোলাম কিবরিয়ার কথা বলবো, আমি জায়েদুল্লাহর কথা বলবো, জিহাদুল হক জিহাদ নামে একজন লেগ স্পিনার আছে তার কথা বলবো, তহিদুল ইসলাম ফেরদৌস নামে একজন উইকেট কিপার ব্যাটসম্যান আছেন আপনার সিলেট বিভাগে, তার কথা বলবো, এবং একই সাথে মাজহারুল হক মাজেদ নামে আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান আছেন, তিনিও সিলেটের, এবার এনসিএল 4 দেখেছি। সো এই 21টা নামকে আমি একটু আলাদা করে বলতে চাই যাতে বিবেচনায় রাখা হয়। তো এই 21টা নাম যদি আমি ওই 39 জনের সাথে যোগ করি তাহলে আসলে 60 জন হয়ে যায়। কিন্তু এই 60 জনের বাইরেও কিছু প্লেয়ার থাকে, সবসময় থাকে। অ্যাটলিস্ট আপনি পুরো বাংলাদেশের সবাইকে তো সুযোগ দিতে পারবেন না, কিন্তু কিছু প্লেয়ার তারপরও সুযোগটা ডিজার্ভ করে। যেহেতু 31টা ম্যাচ হবে, অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাবে প্রত্যেকটা টিম। আমি চাইবো হয়তো যদি সুযোগ থাকে, যদি অপরচুনিটিটা থাকে, স্কোয়াডে বদল এনে খেলানোর। হয়তো কেউ 3টা ম্যাচ খেললো, নতুন কেউ হয়তো সুযোগ পেলো, একজন দুজন, বা অনেক সময় ইনজুরিতেও পড়ে অনেকেই। নর্মালি এনসিএল টি20তেও আমরা দেখেছি, এনসিএল 4তেও দেখেছি, প্রত্যেক ম্যাচে কম বেশি স্কোয়াডে একটা না দুইটা পরিবর্তন আসতোই। সো ওই জায়গা থেকে আমি আরও কয়েকটা নাম বলতে চাই, যে নামগুলোকে প্লিজ অবশ্যই বিবেচনায় রাখবেন। এবং আমি এই নাম বলাগুলা শুরু করতে চাই শেখ ইমতিয়াজ শিহাবকে দিয়ে। তিনি যদি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা খেলতে না যান, তিনি এনসিএল 4 খেললেন এবং আমরা সবাই জানি শিহাবকে নিয়ে আমাদের প্রত্যাশাটা ঠিক কতটা। তো স্বাভাবিকভাবেই শেখ ইমতিয়াজ শিহাব খুব ভালো একটা অপশন হতে পারে রাইজিং স্টার আন্ডার 23 জন্য। আহসান হাবিব লিওনের কথা আমি বলবো, দিনাজপুরের ছেলে। এই ছেলেটা 2022-এর 19 ওয়ার্ল্ড কাপের স্ট্যান্ড বাইও ছিলেন। খুবই দারুণ একজন স্পিনার। সামহাও তার নামটা আমরা হয়তো অনেকে এখন ভুলতে বসেছি,
লিওন আন্ডার-23টা ডিজার্ভ করেন। একটা ব্যাটসম্যান ছিল তিনি 2022 বিশ্বকাপের দলের সাথেও প্র্যাকটিস করেছিলেন, 24 বিশ্বকাপের দলের সাথেও ছিলেন। মানে তার নামটা অনেক শুনতাম। তিনি যেদিন 35, 40, 50 রান করতেন দেখার মতো লাগতো তার ব্যাটিং। তার শটসগুলো দারুণ, মানে হয় না যে আমরা বলি ছবির মতো, ওর একদম ওরকম। সোহাগ আলী, ঠাকুরগাঁওয়ের ছেলে। খুবই ভালো ব্যাটসম্যান এবং যদি সুযোগ থাকে সোহাগ আলীকেও আমি আন্ডার-23 দেখতে চাই। আমি আরও দুটো নাম বলবো, এই দুটো নামও আসলে ঠাকুরগাঁও জেলারই। একজন হলো মিনহাজুল মেঘ, আন্ডার-17 অব্দি খেলেছেন, ন্যাশনাল টিমে 15 খেলেছেন, বিকেএসপিতে বহুদিন ক্যাপ্টেন্সি করেছেন এবং খুব 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 ভালো একজন লেফটি ব্যাটসম্যান। বয়সের ঝামেলার কারণে তিনি 17 খেলার পর 19টা খেলতে পারেননি। বাট মেঘ ডিজার্ভ করেন আন্ডার-23তে, কারণ মেঘ অন্য অনেক ব্যাটসম্যানের চাইতে অ্যাকচুয়ালি খুবই ভালো ব্যাটসম্যান। তিনি মানে তার সাথে যারা খেলেছেন বা যারাই টিমটা সিলেক্ট করবেন, আমি জানি সিলেক্টরে শান্ত ভাইও আছেন, শান্ত ভাইও মেঘকে অবশ্যই খুব ভালো মতো চেনার কথা। তো মেঘের মতো একজন ব্যাটসম্যান কিন্তু আন্ডার-23 এই লিগটা ডিজার্ভ করে। মানে যেহেতু সে 17 খেলার পর 19টা খেলতে পারেনি এবং সে ফার্স্ট ডিভিশনে রান করছে, তো ওই জায়গা থেকে মেঘের দিকে ওই সহানুভূতিটা দেখানো উচিত। ইভেন আমি ফার্স্ট ডিভিশনের আরেকটা ছেলের কথা বলবো, খুব স্পেশালি বলবো, এই ছেলেটার কথা আপনারা চিন্তা করবেন, এই ছেলেটার কথা আপনারা ভাববেন। লেফটি পেস বোলার দারুল ইসলাম। অনেকেই বলে যে দারুলের হয়তো বোলিংয়ে পেস নাই। আমার কথা হলো তার বোলিংয়ে যে লেভেলের সুইং আছে, এই লেভেলের সুইং তো বাংলাদেশে কোনো বলারের বোলিংয়েই নাই। ফার্স্ট ডিভিশন চলছে, 2টা ম্যাচে তিনি 8 উইকেট পেয়েছেন। রাইট নাও তিনি হাইয়েস্ট উইকেট টেকার। লাস্ট ইয়ার সম্ভবত সেকেন্ড ডিভিশন খেলেছিলেন, খুবই ভালো বোলিং করেছিলেন। বিকেএসপির ছেলে, প্রসেসের মধ্যে থেকে বড় হয়েছেন। সুযোগ থাকলে দারুলকে আন্ডার-23তে খেলান, কারণ তিনি লেফটি পেস বোলার এবং একটা মানে বৈচিত্র্য আনতে পারবেন টুর্নামেন্টটাতে। প্রত্যেক দলে যদি একজন করেও লেফটি পেসার থাকে সেটা খুবই ভালো হবে। সো এই নামগুলো আমি অবশ্যই বলবো। এই নামগুলোর বাইরে আমি আরও 2টা ফার্স্ট ডিভিশনের ক্রিকেটারের নাম বলবো লাস্ট ইয়ার যারা খেলেছেন। নর্মালি হয় কি যে ফার্স্ট ডিভিশনে ভালো খেললে এমনিতেই ওই প্লেয়ারটা এনসিএল টি20তে চলে আসেন বা এনসিএল 4Dতে চলে আসেন বা প্রিমিয়ার লিগে জায়গা পেয়ে যান। সো প্রিমিয়ার লিগ, এনসিএল এই জায়গাগুলোতে হচ্ছে দেখলেই আসলে নর্মালি ফার্স্ট ডিভিশনের টপ পারফরমারদের পাওয়া যায়। বা তারপরও 1-2টা নাম থাকে যে নামগুলোর দিকে হয়তো আপনারা চাইলে চোখ দিতে পারেন, কারণ চোখ দেওয়াটা উচিত। আমি কিন্তু প্রিমিয়ার লিগের 7-8 জনের নাম হয়তো বাদ দিয়েছি ওই 21 জনের তালিকাতে, কারণ তাদের মধ্যে অনেকে উইকেট কিপার ছিল, অনেকেই টপ অর্ডার ব্যাটসম্যান ছিল এবং আমি জানি যে আপনি একটা দলে 5 জন ওপেনারকে তো রাখতে পারবেন না, আপনি হয়তো 4টা দলে সর্বোচ্চ 12 জন ওপেনারকে নিতে পারবেন। সো এই কারণে আমি হয়তো ওই 7-8 জনের নামটা বলতে পারিনি, বাট ওই 7-8 জন আসলে বিবেচনায় থাকার মতো। আমি ফার্স্ট ডিভিশন থেকে যে 2টা নাম বলতে চাই, সেই 2টা নাম হলো মাহাথির মোহাম্মদ প্রত্যয়। তিনি লাস্ট ইয়ারের 3য় সেরা অলরাউন্ডার হয়েছিলেন। তার মধ্যে খুব ভালো একটা অ্যাবিলিটি আছে সুযোগ পেলে পারফর্ম করার, নিজেকে জানান দেওয়ার। আরেকটা ছেলে আছে মিস্টার স্পিনার সাজিদ রিফাত। এই ছেলেটার বোলিং আপনি যদি না খেলেন, বোলিং যদি সচক্ষে না দেখেন যে তার জায়গা কতটা ভালো, তাহলে আসলে তাকে আপনি জাজ করতে পারবেন না। তো খুব স্বাভাবিকভাবে এই কয়েকটা নাম, হয়তো কতগুলো নাম বললাম, 70টার মতো নাম হবে হয়তো, সব মিলে এই 70 জনের মধ্যে হয়তো টপ 60 পিক করাটা খুব ইজি হবে, অথবা হয়তো এই টপ 60ই থাকবে। তারপরে আমার কাছে মনে হলো যে এই নামগুলো, আমি যেই নামগুলো জানি এই নামগুলো নিয়ে একটা আলোচনা করা উচিত। এবং ওই যে বলছিলাম শুরুর দিকে যে পেস বোলারদের মধ্যে মহিউদ্দিন তারেক আর আরিফ আহমেদ অনেককে স্পেশালি কেন দেখতে চাই, সো এবার সেই প্রসঙ্গটাতে আসি। প্রথম 2 ব্যাচ থেকে 2022 আর 2024 2022 এবং 2024 ওয়ার্ল্ড কাপ টিম থেকে আপনি পেস বোলার না খেলাতে পারবেন শুধুমাত্র 3 জনকে, কারণ অনেকেই ইনজুরির মধ্যে আছেন এবং তানজিম সাকিব যেহেতু ন্যাশনাল টিমে খেলেন তিনি হয়তো আন্ডার-23 তার খেলবেন না। তো খুব স্বাভাবিকভাবে আপনি মাত্র 3 জন পেস বোলারকে পাচ্ছেন, রিপন মণ্ডল, মুশফিক হাসান আর মারুফ মৃধা। এখন এই 3 জন পেস বোলারের বাইরে আমি যদি রাইট নাও যে আন্ডার-19 টিমটা আছে, এই 19 টিম থেকে আমি 4 জনকেও নেই, 3 আর 4 7 জন, এরপর আমার 5 জন পেসার লাগে। অ্যান্ড এই 5 জন পেসারে আমি দেখতে চাই অ্যাকচুয়ালি এইচপি থেকে আহমেদ শরীফকে। স্বাভাবিকভাবে তিনি যেহেতু এইচপিতে ছিলেন, তিনি আন্ডার-23তে থাকবেনই। আমি 2022 ব্যাচ থেকে আরিফ আহমেদ, অনেক মহিউদ্দিন তারাকে এই জন্য দেখতে চাই কারণ আমার 5 জন পেসার লাগবে এবং আমি চাই 22-24-এর স্পেশালি 22 ব্যাচের ছেলেরা বেশি সুযোগ পাক, কারণ ওই ব্যাচে খুব দারুণ দারুণ পেস বোলার ছিলেন। ইভেন আরিফ আহমেদ অনেক, আর তারেকের বাইরেও চট্টগ্রামে মাহিন নামে একজন লিফটি পেস বোলার ছিলেন, তিনি যদি এখন খুব ভালো একটা ছন্দে থাকেন, তাকেও আমি চাইবো যে তাকেও কখনো না কখনো ডাকা হোক। সো 22-এর ওই ব্যাচটা আসলে দারুণ একটা ব্যাচ ছিল।
এর বাইরে যদি নাহিদ রানা না খেলেন তাহলে আমি দারুলকে দেখতে চাই। লিফটি পেসার দারুণ একটা ব্যাপার হবে। তো খুব স্বাভাবিকভাবে পেস বোলিংয়ে আমাদের একটা ঘাটতি আছে এবং 22, 24, 26 এই 3টা ব্যাচের মধ্যে 22 ব্যাচের প্লেয়ারদেরকেই আসলে আমি পেস বোলিংয়ের জায়গাটাতে সবচেয়ে বেশি দেখতে চাই। এবং প্রত্যেকটা দলে যদি 2 জন করে স্পিনার দেওয়া যায়, মিস্ট্রি স্পিন বা লেগ স্পিন বা চায়নাম্যান, তাহলে আরও অনেক ভালো হয়। আমি যেমন নিজে কয়েকটা নাম হয়তো বলতে পারি, যেমন ওয়াসি সিদ্দিকী লেগ স্পিন বোলিং করেন, স্বাধীন ইসলাম আছেন, তিনি লেগ স্পিনার, এইচপি থেকে নোয়াইল সান্দিদ আছেন, চায়নাম্যান। সো আমি কিন্তু 3 জনকে পেয়ে গেলাম। এর বাইরে টপ লেভেলের ক্রিকেট থেকে যদি দেখি, ইয়াসিন মুনতাসির আছেন, জিহাদুল হক জিহাদ আছেন, তিনিও লেগ স্পিনার, শেখ ইমতিয়াজ সিহাব আছেন, তিনিও লেগ স্পিনার। ফার্স্ট ডিভিশন থেকেও যদি একজনকে ডাকার সুযোগ থাকে, সাজিদ রিফাতের কথা বললাম, মিস্ট্রি স্পিনার। আর এর বাইরে ইকবাল হোসেন তো হয়তো থাকবেনই, ইকবাল হোসেনও মিস্ট্রি স্পিনার। সো আপনি 4টা টিমে কিন্তু 8জন লেগ স্পিনার, চায়নাম্যান বা মিস্ট্রি স্পিনার টাইপ বলার পেয়ে গেলেন। সো তাহলে টিম করাটা খুব ইজি হবে, সহজ হবে এবং একটা খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট আয়োজন করা যাবে। সো বেসিক্যালি যখন আপনি নাম নিয়ে আলোচনা করবেন, স্বাভাবিকভাবে কিছু নাম বাদ পড়বে। এই নামগুলো অনেকেই মন খারাপ করবে এবং খুব গুরুত্বপূর্ণ নামও অনেক সময় বাদ পড়তে পারে, যে এই নামটা হয়তো থাকা উচিত ছিল। যদি আমি কোনো নাম ভুল করে থাকি, আমার যদি কোনো নাম অ্যাকচুয়ালি বাদ গিয়ে থাকে এই আলোচনায়, আমাকে অবশ্যই মাফ করবেন এবং ধরিয়ে দেবেন যে এই প্লেয়ারটার নাম থাকা উচিত ছিল। এর বাইরে আমি আশা করব আন্ডার-23 টুর্নামেন্টটা জাস্ট একটা টুর্নামেন্টের মতোই টুর্নামেন্ট না হোক। এই টুর্নামেন্টটা যাতে বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়ার মতো একটা টুর্নামেন্ট হয় এবং আমি চাইবো এই টুর্নামেন্টটাকে খুব গুরুত্বের সাথে দেখা হোক এবং এই টুর্নামেন্টটা এত ভালো মতো প্রচার এবং প্রসার করা হোক যাতে ভবিষ্যতে প্রত্যেকটা এজ লেভেলের প্লেয়ার এই আশা নিয়ে বড় হয় যে আমি 19 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ছি, সমস্যা নেই, আমি 23 খেলবো এবং আমি দেখাই দেবো আমি কি জিনিস।